নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ভালোবাসার গল্প, কলমের সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। রিংটোনের কর্কশ আওয়াজে ঘুমটা ভেঙে গেল। সেলফোনটা সোচ্চারে জানিয়ে দিল 6টা বেজে গেছে। মিষ্টি গান বা মিউজিকে আমার ঘুম ভাঙে নগত্যা। মনে হয় সেই ছোটোবেলায় বাবার রেডিওতে গান বাজছে আর মা স্নান সেরে নিত্য পূজায় বসে গুনগুনিয়ে শ্রীকৃষ্ণের শতনাম পড়ছে। না, এখন বসে ছোটোবেলার কথা ভেবে সময় নষ্ট করলে কপালে আছে। একেই শীতের সকাল, সময়ের নাগাল পাওয়া দুষ্কর। আর মোস্তাক কাল শোয়ার আগে বলেই রেখেছে যে সকাল 8টার মধ্যে বেরোবে, জরুরি কাজ আছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি নিয়মিত। অজু করে নিজের আসনটা পেতে নামাজ আদা করলাম। মনে এক অদ্ভুত প্রশান্তি এলো। এবার প্রাত্যহিক কাজ শুরু। গরম চাদরটা ছড়িয়ে নিয়ে কিচেনের দিকে এগোলাম। দুধ চিনি ছাড়া লিকার চা, এই সকালের চা আমার হাতেই খেতে পছন্দ করে মোস্তাক। বাসি মুখে চা খেয়ে বিছানা ছাড়বে, এই এক বদ অভ্যাস। এরপর নামাজ মানে আমার ছোট ছেলেকে ওঠাতে হবে ঘুম থেকে। সে এক ঝকমারি, অনেক রাত পর্যন্ত পড়বে আর সকালে উঠতে চাইবে না। মোটে 12 বছর বয়স, ক্লাস 7-এ পড়ে, ইংলিশ মিডিয়াম। পড়ার খুব চাপ। জানালার ভারী পর্দা সরাতেই পূবমুখী ঘরটা আলোয় ভরে গেল। ছেলে বিরক্ত হলেও বিছানা ছাড়ল না, ওপাশ ফিরে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে রইল। রোজ এই পর্ব চলে। 10টা নাগাদ একটু ফাঁকা হলাম। মুস্তাক বেরিয়ে গেছে 8টার আগে। নওয়াজ 9:30টার মধ্যে বের হয়ে গেল। আজ স্কুল বাসেই যাবে, বড় গাড়িটা নিয়ে ওর আব্বা বেরিয়েছে। আজ ড্রাইভার আসেনি, তাই ছোট গাড়িটাও অকেজো। আমি তো অকর্মার ঢেকি, কিছুই পারি না। মুস্তাক কতদিন বলেছে ড্রাইভিং শিখতে, তাহলে এদিক ওদিক যেতে পারবো। আমার ইচ্ছে করে না কোথাও যেতে, এই 4 দেওয়ালের মধ্যে বেশ আছি। আজকে রান্নার মেনুটা রাঁধুনি আমিনাকে ভালো করে বুঝিয়ে ঘরে এলাম। অন্যদিন 2-1টা ওদের পছন্দের পদ নিজে হাতে রাঁধি। আজ মুস্তাক ফিরবে না, তাই আমিনা যা পারে রাঁধুক। 11টা বেজে গেল। আমার বড় ছেলে আকাশ এই সময় রোজ একবার ফোন করে। ও জানে আমি এ সময় ফাঁকা থাকি, বুঝতার ছেলে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল। গত বৈশাখে 22-এ পা দিল। দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে, এবার 4th ইয়ার। ফোনটা বাজলো, আমি ঘরে ঢুকতে। না, আকাশ নয়, অচেনা নাম্বার। দোনো করে ফোনটা ধরেই ফেললাম। গলাটা চেনা লাগলো, ভবানীর গলা। ভবানী মানে আমার প্রাক্তন শাশুড়ি। নিরুত্তাপ গলায় বললেন, স্বপন আর নেই, আজ ভোরে মারা গেছে। উনি আকাশকে জানিয়েছেন। গত বছর ও যখন জলপাইগুড়ি গিয়েছিল তখনই উনি আমার আর আকাশের নাম্বার রেখেছিলেন। লিভার ড্যামেজ হয়ে গেছিল, কিডনির সমস্যা ছিল, আরও অন্যান্য অনেক রোগ বাসা বেঁধেছিল স্বপনের শরীরে। দীর্ঘদিনের অত্যাচারের প্রতিশোধ শরীর সুদে আসলে আদায় করেছে। কাজেই খবরটা অপ্রত্যাশিত ছিল না, অপ্রত্যাশিত ছিল ভবানীর ব্যবহার। অবাক হয়ে ভাবছিলাম, একমাত্র ছেলের সদ্য মৃত্যুর পর মানুষটা এতটা গুছিয়ে বলছেন কী করে। যদিও 2টি বিবাহিতা মেয়ে আছে তাদের সাথে বিশেষ সম্পর্ক নেই। এই মানুষটিকে আমি বুঝে উঠতে পারিনি 9-10 বছর একসাথে থেকেও। উনি বোধহয় নিজেকেই শুধু ভালোবাসেন। স্বপনকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। তখনও আমি রেহানা হয়নি, আমি তখন সনকা মণ্ডল, নিমাই মণ্ডলের আদরের ছোট মেয়ে। 3 বোন 2 ভাইয়ের সকলের ছোট হওয়ার আমার আদর একটু বেশিই ছিল। সেটাই কাল হয়েছিল। ছোট থেকেই বাড়ন্ত গড়ন আমার, দেখতে শুনতেও মন্দ ছিল না। গায়ের রঙটা দিদিদের তুলনা কটাই ছিল। নাক চোখ এক ঢাল, চুল সব মিলিয়ে আলগা চটক ছিল, নজরে পড়তাম সহজেই। দিদিদের বিয়ের সম্বন্ধ এলে মা আমায় বেরোতে দিতেন না। স্কুলেও ভর্তি হয়েছিলাম। ক্লাস 7-এ 2 ফেল করে পড়াশোনা তেমন না এগোলেও স্বপনের সাথে মন দেওয়া নেওয়াটাই এগিয়েছিল যথেষ্ট। শ্যামলা, ছিপছিপে টিকালো নাক, মোটামুটি সুদর্শন। স্বপন তখন আমার চোখে সলমান খান। সাইকেলে চেপে স্কুলে আসতো, তখন সদ্য ম্যানে প্যার কিয়া দেখেছি হিন্দি সিনেমার পোকা আমি। জীবনটা তখন রঙিন। 22-23-এর স্বপন তখন কমলাপুর চা বাগানের মালতোলার ছোট ট্রাকের ড্রাইভার। ওর তর্স হয়েছিল না, আমারও না। একদিন এক কাপড়ে ঘর ছাড়লাম। বয়স তখন মাত্র 16। মন্দিরে বিয়ে করে সেদিনই ওর বাড়িতে নিয়ে ওঠালো স্বপন। ওর মা ভবানীকে দেখে সেদিন অবাক হয়েছিলাম। ভাবলেশীন, এত বড় কাণ্ড হলো, অথচ কি নির্বিকার তিনি। ছোট ছোট 2টো বেড়ার ঘর, মেঝেটা পাকা,
তার মাঝেই একটা সংসার পাতলাম। শাশুড়ির পুরনো একটা শাড়িতেই আমাদের প্রথম রাত কাটলো। না বধূবরণ হলো, না মঙ্গল শঙ্খ বাজলো, সিনেমার সাথে মিলল না। 16তেই সার কথা বুঝলাম যে জীবনটা সিনেমা নয়। প্রথম রাতেই ঝাঁপালো স্বপন, অসহায় শিকারের ওপর লোলুপ শিকারীর মতো। মিলন যে কেবল মধুর হয় না, যন্ত্রণারও হয়, টের পেলাম প্রথম রাতে। সিনেমায় সালমান খান করিশ্মা কাপুরকে কেমন আলতো করে চুমো খেত, দেখে ভালো লাগায় শিউরে উঠেছিলাম, আর স্বপনের দাঁত বসাতো গোটা শরীরে যন্ত্রণায় কাঁকিয়ে উঠতাম। যাচ্ছে তাই গালি দিতে একটু আওয়াজ করলে, মতের অমিল হলেই চোরের মার মারত। তখনও নতুন বিয়ের গন্ধ যায়নি শরীর থেকে। 2 মাসের মাথায় আকাশ পেটে এলো, তখনও রেহাই ছিল না এক রাতের জন্য। চরম ভুল যে আমি করে ফেলেছি বুঝেছিলাম বিয়ের কয়েকদিন পরে। শাশুড়ি মানুষটি মোটেও সুবিধার নয়। রাত হলেই পাশের ঘরে মদ মাংসের মোচ্ছব লেগে যায়। শাশুড়ি নিজেই সব জোগান দেন, কেউ কেউ থেকেও যায় রাতে। পাশের ঘর থেকে শোনা যায় চিৎকারের শব্দ, কানে আঙুল দিতে হয়। শ্বশুর থাকা না থাকা সমান, আমি কখনো সজ্ঞানে দেখিনি তাকে। সারাদিন নেশা করে বারান্দায় এক কোণে পড়ে থাকেন, দুটো পেটে পড়লেই সন্তুষ্ট। এ বাড়িতে ঠাকুর ঘরের অস্তিত্ব নেই, কেবল দেয়ালে লটকানো মা কালীর ক্যালেন্ডার বাড়ির হিন্দুত্ব জাহির করছে। আমরা নমশূদ্র, আমার মা 3 বেলা নিষ্ঠা ভরে পুজো করতেন। বালগোপাল প্রতিষ্ঠিত ছিল ঠাকুরের আসনে, তার নাড়ু মিষ্টি নানান ভোগ দিতেন 3 বেলা মা নিজের হাতে। এছাড়াও বাৎসরিক বার পুজো, সত্যনারায়ণ, বিপত্তারিণী, মঙ্গলচণ্ডীর পুজো পুরোহিত ডেকে করাতেন। মাকে কখনো মাংস ছুঁতে দেখিনি। দীক্ষা নিয়ে কণ্ঠী নেওয়ার পর ইদানিং মাছ ডিমটাও ছেড়ে দিয়েছিলেন। বাবাও মায়ের পথ অনুসরণ করেছিলেন নির্দ্বিধায়। আকাশ হওয়ার পর সব অভিমান ভুলে বাবা মা আমাদের বিয়েটা মেনে নিয়েছিলেন। ভেবেছিলাম ফিরে যাব। আকাশ তখন খুব ছোট, মুখ এঁটো হয়নি। তখনই অজানা জ্বরে একসাথে চলে গেলেন বাবা মা। আমার সুস্থ জীবনে ফেরার শেষ আশা নিভে গেল বাবা মায়ের চিতার আগুনের সাথে। দাদা দিদিরা সম্পর্ক রাখেনি, আমি বা কোন মুখে নিজের দাবি নিয়ে দাঁড়াবো। তখনও বুঝিনি এ তো সির্ফ ট্রেলার হ্যাঁ, পিকচার আভি তো বাকি হ্যাঁ। চা বাগান বন্ধ হয়ে গেল, স্বপনের চাকরিটাও চলে গেল। আগে থেকেই নেশা করতো, বাড়িতে বসে গিয়ে নেশার মাত্রা আরও বাড়িয়ে দিল। নেশার জন্য আরও বাইরে যাওয়ার দরকার কি? ততদিনে ওর মা শরীরের সাথে সাথে মদ গাঁজাও বেচা শুরু করেছে। বাড়িতে সারাদিন নেশারুদের আনাগোনা। সন্ধে হলেই নরক গুলজার দুধের বাচ্চাটাকে বুকে চেপে ঘরের দরজা বন্ধ করে বসে থাকত। বুঝেছিলাম এভাবে আর বেশি দিন চালানো যাবে না, গেলও না। লোলু ভাইনার নজরে পড়তে দেরি হলো না। আধবুড়ির থেকে কচি মাংস যে অনেক বেশি সুস্বাদু। সেই অভিশপ্ত রাতের কথা মনে পড়লে আজও শিউরে ওঠে। 2 দিন স্বপন বাড়ি ফিরছে না। ওর মা নির্বিকার হলেও আমার টেনশনে দমবন্ধ অবস্থা। সেদিন সন্ধ্যাবেলা শাশুড়ি মা ঘরে এলেন। কি হাল করেছো চেহারায় বলেই নিজে চুল বেঁধে মুখে ফেয়ারনেস ক্রিম মাখিয়ে দিয়ে বলেন, বাচ্চা মেয়ে শাড়ি পরে থাকো কেন, এখন থেকে নাইটি পরবে। নিজেই জোর করে একটা পিঙ্ক কালারের স্লিভলেস নাইটি পরিয়ে দিলেন। আমি অনুভব করতে পারছিলাম যে কি সর্বনাশ হতে চলেছে, কিন্তু এর থেকে বেরোবার পথ যে খুঁজে পাচ্ছিলাম না। মাত্র 17 বছরের কিশোরী তখন আমি। একটু পরেই মাঝবয়সী একটা লোক ঢুকলো, ঘিয়ে রঙের সাফারি, 2 হাতে গ্রহরত্নের সঠিক ঠিকানাযুক্ত গোটা 6 আংটি, হাতে আর শেকলের মতো সোনার ব্রেসলেট, গলায়ও মোটা চেন। অনবরত গুটখা জাতীয় কিছু চিবোচ্ছে আর পিচিক পিচিক করে থুতু ফেলছে। গায়ের রং ঘোর কালো, লালচে চোখ, নেশায় সৌজন্য রক্তবর্ণ। একেবারে হিন্দি সিনেমার নামে ভিলেন সদাশিব, অম্র পুরাকরের কার্বন কপি। আকাশকে আমার কোল থেকে জোর করে কেড়ে নিয়ে লোকটিকে ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন শাশুড়ি। আকাশের কান্নায় আমার কান্নার আওয়াজ চাপা পড়ে গেল। লোকটি অজগরের মতো গ্রাস করলো, প্রবল পৌরসে নির্মমভাবে আমায় বিদ্ধ করতে করতে হিসিয়ে বলল, চুপ কর শালি, তোর মরদ আর শ্বাসকে পুরা 10,000 रुपया দিয়েছি, सिर्फ 2 घंटे के लिए। मुझे मस्ती करने दो, अगर मुझे खुश करोगी तो बहुत कुछ मिलेगा। তার মানে স্বপন সব জানিয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম সেদিন, আর প্রতিরোধ করিনি। সেই শুরু। এরপর পুরোপুরি বেশ্যা বনে গেলাম, আর কোনো রাগ ঠাক ছিল না। ছেলে তখন বছর 2 বয়স, পেটে বাচ্চা এসেছিল। স্বপন নার্সিংহোমে নিয়ে গিয়ে খালাস করিয়ে আনলো। এখন আবার বাচ্চা হলে শরীর নষ্ট হয়ে যাবে যে ব্যবসায় ভাটা পড়বে।
সেই শেষ কান্না কেঁদেছিলাম ও বাড়িতে, আর কাঁদিনি। দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছি 7টা বছর। আকাশ বড় হচ্ছে, ওই নরকের পরিবেশ থেকে আরও একটা স্বপন তৈরি হচ্ছে। ওর ভবিষ্যৎ ভাবলেই বুকটা ভেঙে যেত যন্ত্রণায়। তখনই একমাত্র টের পেতাম যে পুরোপুরি যন্ত্র হয়ে যায়নি আমি, মুক্তির পথ খুঁজে পেতাম না। ততদিনে স্বপন আমায় হোটেলে নিয়ে যেতে শুরু করেছে। বিউটি পার্লারে নিয়মিত চর্চায় রূপ ফেটে পড়ছে আমার তখন। কাস্টমার ভালো মালের ভালো দাম দেয়। কয়েকটা হোটেল ঠিক করাই ছিল, খদ্দের এলেই ফোন চলে আসতো। তখন একাধিক মোবাইলের মালিক স্বপন। হাতে সোনার আংটি, গলায় চেন, অ্যাটাচ বাথরুম সহ 2টো পাকা ঘর, বউ ভাঙিয়ে 2 হাতে পয়সা ওড়াচ্ছে। আমার শরীর বাঁচা পয়সায় যদি আমারই অধিকার ছিল না, বিউটি পার্লারে নিয়ে যাওয়া আর হাল ফ্যাশনের দামে ড্রেস কিনে দিত মা বেটায়। প্রোডাক্ট আকর্ষণীয় না হলে বিকোবে না যায়। এমনই এক বিলম্বিত সময়ে মুস্তাকের সাথে প্রথম দেখা আমার। মুস্তাক আহমেদ, বয়স 40-এর কোঠায় হলে ওর মেয়েদিন পেটানো শরীর, প্রায় 6 ফুট লম্বা, অত্যন্ত সুদর্শন। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, ওর অন্তর ও সুদর্শনে খালি বুঝেছিলাম ওর সান্নিধ্যে এসে। ওর বাড়ি বর্ধমানে, ব্যবসার কাজে প্রায় আসতো ডুয়ার্সে। এত মানুষের ভিড়ে ওকে মনে থাকার কারণ হয়তো আমার 7 বছরের শরীর বাঁচা অভিজ্ঞতায় এত ভালো মানুষ আমি আগে পাইনি। শারীরিক মিলন আমার কাছে প্রথম থেকেই যন্ত্রণাদায়ক। স্বপন শুরু করেছিল নির্মমভাবে, তার পরবর্তীরা ধারাবাহিকতা বজায় রেখেছে। ঘরের বউয়ের কাছে তারা মার্জিত বাধ্য স্বামী। আমরা তো পয়সায় কেনা মেয়ে মানুষ, পয়সা উসুলের চেষ্টায় কত যন্ত্রণা পেয়েছি। তাদের বিকৃত কামনা মেটাতে মনে পড়লে আজও শিউরে ওঠে। পশুর চেয়ে বেশি মর্যাদা পায়নি কখনো। হায় আল্লাহ, একেই বোধহয় জাহান্নাম বলে। ভাবিনি জাহান্নাম থেকে কখনো মুক্তি পাবো। মুস্তাকের কাছে প্রথম মানুষের মতো ব্যবহার পেলাম। প্রথম দিন গল্প করেই কাটলো। আমার শরীর সবাই রোগেছে, মনের খবর কেউ নেয়নি। ও সেই অবহেলিত ভুলে যাওয়া মনের কথা মনে করিয়ে দিল। ওকে অকপটে বললাম আমার দুর্ভাগ্যের কাহিনী। আত্মহত্যা মহাপাপ জানি, রোজ যে পাপ করছি তার কাছে সে পাপ তুচ্ছ। মরতে পারিনি শুধু ছেলের কথা ভেবে। এখানেই মাতৃত্বের কাছে হার মেনে যায় নারীত্ব। কিন্তু বুঝতে পারছিলাম এখানে থাকলে ছেলে মানুষ হবে না। ওই পরিবেশে আজে বাজে কথা শিখছে, স্কুলেও যায় না ঠিকমতো। মুস্তাকের চোখেও যন্ত্রণা দেখেছিলাম। ডুয়ার্সে এলেও আমার সাথে যোগাযোগ করতো। যে কদিন থাকতো আমিও সফর সঙ্গিনী হতাম। এজন্য অবশ্য ওকে মোটা টাকা পে করতে হতো। স্বপনও খুশি মোটা দাও মারতে পেরে। মুস্তাক বলেছিল মর্মস্পর্শ কাহিনী। মুর্শিদাবাদের একটা ছোট্ট গ্রামে ওর বাড়ি ছিল। খুব ছোটোবেলায় মাকে হারায়, তারপর আব্বা যখন মারা যায় তখনও মাত্র 15 বছরের কিশোর। দুঃসম্পর্কের এক চাচার কাছে আশ্রয় পায়। বর্ধমানে চাচার বিশাল অবস্থা। চাচার একটাই মেয়ে নাজনীন, পরমা সুন্দরী সে, কিন্তু ওর হৃদয়ের অসুন্দরতা পীড়া দিত মুস্তাককে। অতিরিক্ত আদর দিয়ে যত্ন করে মেয়েকে বরবাদ করেছেন চাচা আর চাচি। হিজাব বোরখা তো দূর, অশালীন পোশাকে ঘুরে বেড়ানো, বিভিন্ন নৈশ পার্টিতে নিত্য যাতায়াত ছিল ওর। নাজনীন ঘটনাচক্রে ওর স্ত্রী হলেও স্বামীর মর্যাদা কখনো পায়নি। ওকে বাড়ির চাকর বাকরের নজরে দেখত নাজনীন। ওর বিছানায় ওঠার সৌভাগ্য হয়নি কখনো মুস্তাকের। অবশ্য তা বলে নিত্য নতুন শয্যাসঙ্গীর অভাব হতো না। সুন্দরী রাইস নাজনীনের আব্বার কষ্টার্জিত টাকা ওড়াতে ওর বিন্দুমাত্র কুণ্ঠা ছিল না। বিগড়ে যাওয়া মেয়েকে কন্ট্রোল করার জন্য হয়তো হাতে ধরে মুস্তাককে তৈরি করা একমাত্র মেয়ের দায়িত্বভার তুলে দিয়েছিল ওর হাতে। বলাই বাহুল্য মেয়ে রাজি ছিল না এই বিয়েতে। কিন্তু এবার ওর আব্বা আব্দুল করিম কঠোর হলেন। সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করবার ভয় দেখাতেই বাধ্য হয়ে মেয়ে শাদী কবুল করল। কিন্তু ওই নামেই শাদী, যার অপর নাম শান্তিপূর্ণ সহাবস্থান। শান্তি মাঝে মাঝে বিঘ্নিত হলেও আব্বার ভয়ে সহাবস্থান আপাত দৃষ্টিতে বজায় রাখতে বাধ্য হয়ে। জওয়ান মরদ মুস্তাক, শারীরিক চাহিদা খুব স্বাভাবিক। আমার কাছে শুধু শরীর নয়, মনের খোরাকও মতো মৃত্যু। এভাবে পরস্পরের কাছাকাছি এলাম আমরা মানসিকভাবে। ততদিনে নাজ মা হয়েছে কন্যা সন্তানের। স্ত্রীকে একদিনের জন্য স্পর্শ না করেও ওর সন্তানের পিতৃত্ব স্বীকারে বাধ্য হলো মুস্তাক। চাচার মুখের দিকে তাকিয়ে আজও কোথায় থাকতো যদি এই মানুষটা সেদিন আশ্রয় না দিতেন। চাচা হয়তো সবই বুঝতেন, তবুও অন্ধ অপত্য স্নেহ। মাস 6 বাদেই মুস্তাক আমায় শাদীর প্রস্তাব দিল, সাথে আকাশের যাবতীয় দায়িত্ব নেওয়ার অঙ্গীকার। স্বর্গ পেলাম হাতে। নিজেকে চিমটি কেটে দেখেছি, স্বপ্ন নয় তো। এক কথায় রাজি হয়ে গেলাম। স্বপনকে মোটা টাকা দিয়ে রফা হলো। রক্ষিতা নয়, স্ত্রীর মর্যাদা দিল মুস্তাক আমায়। রীতিমতো কাজের তত্ত্বাবধানে শাদী হলো আমাদের।
তার আগে অবশ্য আমি স্বেচ্ছায় ধর্মান্তরিত হলাম। আমার মনে হয়েছিল ধর্মের চেয়ে সম্মান বড়। ছেলে বড় হয়ে সিদ্ধান্ত নেবে এখনই কোনো ধর্ম চাপালাম না ওর ওপর। চাচার বাড়িতে নয়, মোস্তাক আমায় তুলল নিজস্ব ফ্ল্যাটে। চাচার ব্যবসা দেখাশোনার সাথে সাথেও নিজের ব্যবসায় যথেষ্ট প্রতিষ্ঠিত। আকাশকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে বোর্ডিংয়ে রেখেছিল। ছুটি ছাটায় আসতেও খুব দ্রুত পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছিল ছেলে। আমি কখনো চাচার বাড়িতে যাইনি, ও যেত নিয়মিত, ওর কর্তব্যের গাফিলতি ছিল না। চাচা জানতেন সব যে অনাথ ছেলেটির জীবন নষ্ট করে দেওয়ার অপরাধ বোধ ছিল ধর্মপ্রাণ সৎ মানুষটির। বছর 2 বাদে নামাজ হলো। মোস্তাক সেদিন আনন্দে যেন পাগল হয়ে গিয়েছিল। অস্বীকার করব না, ও আকাশকেও খুব ভালোবাসত। নামাজ হওয়ায় ওর চাচা এ বাড়িতে এসে ওকে আশীর্বাদ করে গিয়েছিল। এরপর কেটে গেছে 10টি বছর। খুব ভালো আছি আমি। মোস্তাক খুব যত্নে রেখেছে আমাকে। এত ভালো থাকবো কখনো কল্পনা করিনি আমি। আবার ফোনটা বাজছে। এবারে আকাশ বলল, মা আমি জলপাইগুড়ি যাচ্ছি, শেষ দেখা দেখে আসি। শুধুই দেখা ও মুখাগ্নি করবে না, বড় হওয়ার পর ও স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছে। আমরা কেউ বাধ্য করিনি। এটা হয়তো স্বপনের প্রাপ্য ছিল, ছেলের হাতে শেষকৃত্য ওর ভাগ্যে হলো না। বড় হওয়ার পর মাঝে মাঝে যেত স্বপনের ওখানে, আমি বাধা দিইনি কখনো। মাস 2 আগে জলপাইগুড়ি থেকে এসে আকাশ বলেছিল, মা বাবা কিন্তু অনেক বদলে গেছে। হয়তো মৃত্যুর কড়াল ছায়া ওকে দাঁড় করিয়েছিল নির্লজ্জ সত্যের মুখোমুখি। ওকে নাকি আমার কথা জিজ্ঞেস করেছিল। জীবনের শেষ পর্বে এসে অনুতাপ ওকে বিব্রত করছিল হয়তো। ঈশ্বর ওর আত্মার শান্তি দাও। আমি বিধর্মী, জানি না ঈশ্বর আমার কথা শুনবেন কিনা। যখন স্বধর্মে ছিল তখন অবশ্য শোনেনি, তবুও অবাক হলাম আমার 2 চোখে ধারা নেমেছে আবিষ্কার করে। এই কান্না কি স্বপনের জন্য, নাকি সেই হারিয়ে যাওয়া অপাবৃদ্ধ কিশোরী প্রথম প্রেমের অপমৃত্যুর শোক যাপন? এ কান্না কি ঠকে যাওয়া, নাকি একটা পরিচিত মানুষের চলে যাওয়ার শোক? বুঝে উঠতে পারলাম না। মানুষ নিজেকেই বোধহয় সবচেয়ে কম চেনে, অনুভব করলাম আরেকবার। গল্পটি কেমন লাগলো আমার সঙ্গে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।